খাবারের সুগন্ধে ম ম করছে বাড়িঘর। পুরো বসত পরিপাটি করে গোছানো। জানালার কোণায় আবার একটা ফুলদানিও রাখা, আর্টিফিশিয়াল চারপেড়া দিয়ে ভর্তি তা। কড়কড়ে রঙের সোফায় বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। কখনো ঘরের দেওয়ালের রং, কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা। তার পাশেই তীব্র বসে। এই মুহূর্তে নুহাদের বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা। নাহিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, শেষে ফিসফিস করলো গলা নামিয়ে, তোর শ্বশুর বাড়িটা কিন্তু ভালো, সাউরিও বেশ গোছানো মানুষ। দর্শনের সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেলল তীব্র। কণ্ঠে বিরক্তি এনে বলল, এটা আমার শ্বশুরবাড়ি হবে কেন? নাহিদ বুদ্ধিভ্রষ্টের ন্যায় আওড়ায়। তাহলে কার? বদমেজাজি ছেলেটা চটে গেল ফের। নাকের ডগায় ভয়াবহ মেজাজ নিয়ে পড়ল। তোর? জিভ কাটল সে। ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, ছিছি, কি যে বলিস তুই, আমার কেন হবে? তাহলে আমার হবে কেন? বলো একটা, এটা কি ভেতমের নিজের বাড়ি? নাহিদ আরেকবার জিভ কাটে, দাঁত মেলে বলে, তাই তো, এই সামান্য কথাটা ভুলে গেলাম কি করে, কত বোকা আমি। তীব্র ত্যক্ত বিরক্ত জবাব। বুঝলি তাহলে? অচিরাত মুখটা কালো হয় নাহিদের। জিভখানা তেতে এসে বলতে চায়, চালাক হয়ে কি হবে, মিথিলা তো আর ফিরে আসবে না। কিন্তু সাহস হলো না। মিথিলার নাম অবধি তার বন্ধু মহলের নেওয়া বারণ। কেউ শুনতেই পারে না। বিট্টুর সামনে বললে এখানেই না মারতে শুরু করে। এমনিতেই কাল রাতে শোয়ার সময় বলছিল, অনেকদিন কাউকে পেটায়নি, আগলুগুলো কেমন নিষ্পেষ করছে। ত্রস্ত ঠিকঠাক হয়ে বসলো নাহিদ। না, আর কোনো বাজে কথা বলা যাবে না। দাওয়াতে সে পোলাও কোরমা খেতে এসেছে, বিট্টুর গুন্ডার কেলানি খেতে নয়। এদিকে বারবার চারপাশ দেখছি তীব্র, তবে নাহিদের মতো ঘর বাড়ি নয়। তার চোখের সবটুকু প্রতীক্ষা কোনো মানবীর আশায়। এখানে এসেছে প্রায় 10 মিনিট হবে, অথচ ভীতু মেয়েকে কোথাও দেখেনি। খোঁজার জন্য একটু শান্তিতে উকিও মারতে পারছে না। শিক্ষক সেজে আচ্ছা মুশকিলে পড়ে গেল ছেলেটা। সর্বদা মান সম্মান ধরে রাখতে তটস্থ থাকতে হয়। একটু এদিক সেদিক হলেই তো পুরো চাল ঘুরে যাবে। তীব্র ফোঁস করে দম ফেলল। যখন সে বাড্ডায় ছিল এমন কোনো দায়বদ্ধতাই ছিল না। ইচ্ছে মাফিক খাওয়া দাওয়া, মারপিট, মাস্তানি কত কি করে বেরিয়েছে। সেখানে গেলেই তার বাধাই করা রেকর্ড শোনা যাবে। আর এখন এক দুটো কথা বলতে গেলেও 1000 বার ভেবে বলে তীব্র, পাছে না কেউ সন্দেহ করে বসে। কি অদ্ভুত তাই না? নিজের মর্জিতে চলা এক স্বেচ্ছাচারী মানবকে এক লহমায় পাল্টে ফেলল এক 19 বছরের তরুণী। এই মেয়ে তো কোনো তন্ত্রমন্ত্র জানা জাদুকরীর চেয়েও সাংঘাতিক। তীব্র এক পেশে হাসল। মনে পড়ল পুষ্পিতাকে প্রথম দেখা সেই দিনের কথা। মোমের অল্প আলোতে আশ্চর্য সুন্দর দুটি চোখ যখন তাক হয় তার দিকে, প্রশস্ত বক্ষ দুভাগ করে তারা হৃদয়ে বসে যায়। গটিসুটি মেরে কাঁপতে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল সমস্যার জালে জড়িয়ে পড়া এক অচপল হরিণী। কিঙ্কিনীর সুরধ্বনি টলমল করছিল যার নয়ন জোড়ায়। তীব্রর মোহান্ধ বুকে নেচে উঠেছিল স্বয়ং জীবনানন্দ। বলেছিল, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ভাবনের রাজ্যে ডুব দিয়ে সবশ মানবটি আরো স্থির হয়ে রইল। শক্তপোক্ত পিঠটা বদলি হলো স্টিলের বস্তুতে। তার কিছুক্ষণ বাদেই আয়েশা খাতুন ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন। টি টেবিলে রেখে একটা গ্লাস তুলে এগিয়ে দিলেন তীব্রর দিকে। কণ্ঠে কোমলতার ঘাটতি নেই। না বাবা। তীব্র চুপচাপ হাতে নেয়। এক পল চেয়ে দেখে সবুজ শরবতের গ্লাস। কদিন টানা বৃষ্টির পর আজ হঠাৎ করেই আগের মতো গরম পড়েছে। সংশয়হীন ভ্যাপসা উষ্ণতার হাত ছুঁয়েছে প্রকৃতি। তবে নাহিদকে গ্লাস তুলে দেননি আয়েশা। সে নিজেই নিজেরটা নিল, আর এতেই মনের খটকা গাঢ় হলো তীব্রর। ওকে কি একটু বেশি তোষামত করা হচ্ছে? কেন? শুধু কি পুষ্পিতা স্যার বলে? আচ্ছা, এর ভেতরে অন্য কোনো গল্প নেই তো? এই মহিলা কোনোভাবে ওকে নিজের মেয়ের জন্য ঠিক করছে নাকি? তীব্র ভাবনার সাথে সাথে শিরদাঁড়াও শটান হয়ে পড়ল। ও গড, নো নো, এমন কুচিন্তা যেন সে ভুলেও এনার মাথাতেও না আসে।
ভদ্রতার মুখোশ খুলে বিট্টু মাস্তান বাইরে চলে আসতে খুব বেশি দেরি হবে না তখন। ওপর ওপর দেখানো এই সম্মান শ্রদ্ধা সব তোল্লায় দিয়ে অমন নাকাল মাথাটাই বাড়ি মেরে ফাটিয়ে ফেলবো তবে। তীব্রর চোখ নামলো মেঝেতে, তার শুভ্র দাঁত পিষে নেওয়ার তোপে ক্ষয়ে পড়ার জোগাড়। শ্বেতরঙা আদল হঠাৎই জোয়ারে ফুলকো নদীর মতো দেখালো। আয়শা নিজের মতো কথা বলায় ব্যস্ত। তিতি বিরক্ত তীব্র সেদিকে মুখ গোজ করে চেয়ে রইল শুধু। সফেদ পর্দা উড়িয়ে এক পল উকি দিল পুষ্পিতা। তীব্রর ফর্সা ছাটা দাড়ির গালের একাংশ দেখেই ত্রস্ত বেগে সরে এলো আবার। বুকের ভেতরটা কেমন করছে, লাফাচ্ছে ঝাপাচ্ছে, কখনো ধূপধাপ করছে অশান্ত পায়ের গতির মতন। এমন হচ্ছে কেন? সব মিলিয়ে ভারী চিন্তায় পড়ে গেল বেচারি। মাথা নুয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটল কিছুক্ষণ। নুহা সেই তখন থেকে এইসব কাণ্ড কারখানাগুলো দেখছিল ওর। ঠোঁট জুড়ে মেয়ের মিটি মিটি হাসি। পুষ্পিতার চোখ পড়তেই পা থামলো, ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, হাসছিস কেন? নুহা পাল্টা ভ্রু কুচকায়। আমার ঠোঁট আমারই আছে, আমি হাসছি, তাতে তোর কি? পুষ্পিতা ঠোঁট উল্টালো অমনি, হতাশির ন্যায় বসে পড়ল পাশে। দুশ্চিন্তায় থই থই হলো গলার স্বর। আমার না ওখানে যেতে কেমন যেন লাগছে। নুহা তত্র এগিয়ে এলো কাছে, আগ্রহ ভরে বলল, কেমন লাগছে একটু বলতো? লজ্জা করছে? বুকের মধ্যে ধুকপুক করছে? পুষ্পিতা মাথা তোলাতে চেয়েও থেমে গেল। গলা খাঁকারি দিল প্রথমে, পরপরই কণ্ঠের বেগ বহাল রেখে বলল, না, অস্বস্তি হচ্ছে। নুহা আশ্চর্য হয়ে বলল, ওমা, অস্বস্তি হবে কেন? পুষ্পিতা চোখ নামায়, ফেলে রাখে নিজের সুন্দর দুজোড়া পায়ের উপর। কথা বলতে চেয়েও রাঙা অধর গেঁথে রাখে একে অন্যের পিঠে। গতকাল নুহার বলা এক একটা কথা এখনো মাথায় ঘুরছে তার। এই যে লাগাতার দপদপ করছে নিউরনে, কোষ শিরা উপশিরা সবেতে কেমন ছন্দময় গীত নিরন্তর আওড়ে চলেছে কেউ। তীব্র স্যার তোর সাথে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে রেখেছে? পুষ্পিতা নীরবে নিভৃতে পুনর্বার হাঁসফাঁস করে উঠল। এমন কথা সে ভাবতে চাইছে না, একেবারেই না। শুনতেও তো কি অসম্ভব বাজে লাগছে, কিন্তু তাও এই একই রকম শব্দগুলো মনের মধ্যে ছুটোছুটি করছে। উফ, মহা জ্বালা তো। মেয়েটা আবার উঠে দাঁড়ালো। দীঘল ঘন পাপড়িগুলো এলোমেলো ঝাপটে ঝাপটে এদিক সেদিক দেখলো। নুহার চোরা হাসি প্রগাঢ় হয় এবার। উঠে এসে পাশে দাঁড়ায়, আচমকা কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ব্লাশ করছিস কেন? আকাশ থেকে পড়েছে এমন ভাবে চাইল পুষ্পিতা। সে ব্লাস করছিল? কই না তো, উল্টে অমন আজে বাজে চিন্তা মাথায় আসায় আইটাই করছিল কোনঠায় যেন। আর কোনোভাবেই এসব মনে না পড়ে সেসবের প্রয়াস খাটানোকে ব্লাস বলে নাকি। কণ্ঠে তেমন বিস্ময় এনে বলল, তা করবো কেন? নুহা হাত উঁচিয়ে বলল, থাক, আমাকে না তোর মতো গাধা ভাবিস না। তোর স্যারের সামনে অস্বস্তি হচ্ছে কেন জানিস? পুষ্পিতা নির্ভন্ত দৃষ্টি ব্যগ্র হলো সহসা। কেন? নুহা মহাবিজ্ঞের ন্যায় হাব ভাব। এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ। পুষ্পিতা এমন কিছু আশা করেনি। সমস্ত আগ্রহ হুশ করে উবে গিয়ে বিরক্তি ফিরল আদলে। চসূচক শব্দ করে মুখ ঘুরিয়ে বলল, ধুর, যত সব বাজে কথা। নুহা উদ্বেগ নিয়ে বলল, আরে বাজে কথা হবে কেন? আচ্ছা, একটা ব্যাপার বোঝ, আমার কিন্তু তোর স্যারের সামনে যেতে অস্বস্তি হচ্ছে না। কেন হচ্ছে না? যেখানে হবার কথা 100 ভাগ বেশি। কারণ আমিও তো একটা মেয়ে, উনিও একটা ছেলে। আবার আমার সাথে ওনার বিশেষ পরিচিত উনি, কিন্তু তোর সাথে ওনার এতগুলো দিনে জানাশোনা, তাও তোর অস্বস্তি হচ্ছে কেন? কাল আমার কথাগুলো দিই, তাই না? পুষ্পিতা বিস্ময়াবিষ্ট হয়ে চাইল। নুহার ঠোঁটে দুষ্টু হাসি। ভ্রু উঁচাতেই মেয়েটা হাঁ করে বলল, কি করে বুঝলি? আগে বল, সেজন্যই হচ্ছে না? ও মাথা ঝাঁকালো। অমনি হাত উল্টে অন্য হাতের তালুতে বাড়ি বাঁধল নুহা। কণ্ঠে স্ফূর্তি তার। প্রেমে প্রথম পয়েন্টই তো এটা। প্রথমে অস্বস্তি, তারপর লজ্জা, তারপর বুক কাঁপা, আর তারপর সুর দিয়ে গেয়ে উঠল সে। কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পায় না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি? পুষ্পিতা নিজের দোকান চেপে ধরল এবার। ঘন ঘন মাথা নেড়ে পড়ল, আস্তাগফিরুল্লাহ, এসব বলিস না, শুনতে খুব বাজে লাগছে। নুহার কিছু যায় এলো না, উল্টে আরো কাছে এসে ওর কাঁধ জড়িয়ে দাঁড়ালো। হৃষ্ট চিত্তে বলল, মোটেও বাজে লাগছে না, শুনতে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গীত বাজছে, বুঝলি? আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য কর, তোদের নাম কি দারুণ মিল, তীব্র পুষ্পিতা, ইকুয়াল টু
একটু তীব্রতা। এই 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 তীব্রতা কিসের? প্রেমের? ফের কাঁধে ধাক্কা মারে নুহা। অথচ তীব্রর পাশে প্রেম শব্দ শুনেই পুষ্পিতার শ্বাস রুদ্ধ হয়ে এলো। বক্ষপিঞ্জরের সমস্ত কোষ অব্দি শিউরে উঠল দোলাচলে। অবরুদ্ধ মস্তক, সাথে সাথে ঝাঁঝা করছে কান। এর মধ্যে ওঘর হতে হাঁক ছুড়লেন আয়েশা। নোহা, পুষ্পিতা, কোথায় তোমরা? মায়ের এক ডাকেই সাড়া দিতেই চটজলদি বেরিয়ে গেল নুহা। ঠায় দাঁড়ানো পুষ্পিতার শরীর ভিজল অপ্রভৃতে। নুহাটা ওকে রেখে চলে গেল। এখনো একা কিভাবে যাবে? নুহা চঞ্চল পায়ে এসে মায়ের পাশে বসলো। তীব্রকে হাত উঠিয়ে সালাম দিয়ে নাহিদকে বলল, কেমন আছে? আচমকা কথার স্বর ঘুরে আসতেই ছেলেটা খানিক থতমত খায়। মিনমিন করে বলে, জি মানে ভালো, আপনি? তীব্র হিসেবে অনীয় হলেও আয়েশার কণ্ঠে বিস্ময়। তোমরা একে অপরকে চেনো? নুহা সানন্দে বলল, হ্যাঁ আম্মু, প্রথম দিনেই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। জানো, কাল অত বৃষ্টিতে আমি মোড়ের রাস্তায় অনেকক্ষণ আটকে ছিলাম। উনি আমাকে গাড়ি করে এনেছিলেন। মেয়ের হাসি হাসি মুখখানা লক্ষ্য করলেন আয়েশা। নুহা ভারী বুদ্ধিমতী মেয়ে। ছেলে ছোকরা নিয়ে গদগদ স্বভাব কোনো কালই ছিল না। এই ছেলেটির প্রশংসা করেছে যখন, তখনই নিঃসন্দেহে ভালো হবে। ভদ্রমহিলা তাকালেন নাহিদের পানে। বোকা বোকা ছাপ পড়া ছেলেটা মৃদু হাসল তখন। এতক্ষণে আয়েশা নিজেও মন থেকে হাসলেন। বললেন, বাহ, বেশ ভালো, তো ভালো কথা, শুনে ভালো লাগছে। আসলে এমন তো হওয়ার উচিত। আমরা প্রতিবেশী, আমরা এই তো একে অপরের পাশে দাঁড়াবো। কি বলো বাবা? তিনি প্রশ্ন করছেন তীব্রকে। ছেলের হন্যে চোখের চাহনি রকেট বেগে ফিরে এলো। জবাব দিল তৎপর। জি মা। অথচ ঠোঁট চেপে হাসল নুহা। সাথে চাহনিতে কথন নিরীক্ষা এনে প্রথমবার নিপুণভাবে খেয়াল করলো তীব্রকে। চামড়ার দামি জুতো, চকচক করছে পলিশে, সুবিন্যস্ত বেশভূষা, শুভ্র গায়ে জামরঙা শার্ট, দাগ তুলেছে পদ্ম। না, দেখতে শুনতে ভদ্রলোক দারুণ। শুধু মাথার সোনালি চুলগুলো কালো করলে আরো মারাত্মক লাগতো। না করলেও বা পুষ্পিতার সাথে একেবারে রাজ্যটুক জুটি হবে এনার। নুহা মুচকি মুচকি হাসছিল, আর এতেই সোজা ভ্রু বেঁকে গেল তীব্র। এই ইছড়ে পাকা মেয়েটা ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? আবার হাসছেও। ভীতু মেয়ের বন্ধু হলে কি হবে? স্বভাবে একেবারেই উল্টো জাতের। এতদিনে যতটুকু দেখেছে বুঝেছে এই মেয়ের মুখে ধান দিলেই খই ফোটে। অথচ বয়স দুজনের এক। তাও তার ভীতু মেয়ে কত নম্র ভদ্র, কি আস্তে কথা বলে, কত মিষ্টি তার শব্দোচ্চারণ। শুনলে মনে হয় অঝোর ঝর্ণার ধ্বনি, কিংবা কাক ভরে দোয়েলের ডাক। অন্যদিকে নুহার মানসপটে একটি অষ্টম আশ্চর্যের বস্তু ধরা দিয়েছে। তার নিজেরই পিলে চমকে উঠল। রেওয়ানি পড়ুয়া তীব্রর বাহু ঘেঁষে পাশে বসে আছে পুষ্পিতা। একটা টুকটুকে বেনারসি দিয়ে ঘোমটা টেনেছে তালুতে। এই চলমান চিত্রে নুহার চোখ বেরিয়ে আসে প্রায়। এ বাবা, কি সর্বনাশ! এদের বিয়ে হলো কখন? একটু আগেই না পুষ্পিতাকে রুমে রেখে এলো। নুহাকে আশ্চর্যজনক ভাবে চোখ ঝাপটাতে দেখে শার্টের কলার ঠিকঠাক করলো তীব্র। বসলো আরো গুছিয়ে। ভীষণ বিপন্ন দশায় ডুব দিয়েছে শরীর। না, এখানে দাওয়াত খেতে আসাটাই ভুল। এই মামের মতিগতি তো একদম সুবিধে লাগছে না। দাওয়াত দিয়ে আলগোছে ঘাড়ে কিছু গুছিয়ে না দেয়। আয়শা এই যাত্রায় কিছুটা বিরক্ত হলেন। এতবার পুষ্পিতাকে ডাকছেন, মেয়েটা আসছে না কেন? নুহার ঘোর ভাঙলো মায়ের গম্ভীর স্বরে। কি ব্যাপার, তোমার বন্ধু কই? কতবার ডাকলাম। টা নড়ে চড়ে উঠল, তবে আবারও বৃত্তাকার নয়ন মিলে দেখে নিল তীব্রকে। এই ভর দুপুরে এমন আজগুবি স্বপ্ন দেখার মানে কি? পুষ্পিতা নরম পায়ে বেরিয়ে এসেছে। ভেতরটা লজ্জায় কাট। কেন এত লজ্জা, কিসের এত অস্বস্তি ও জানে না। শুধু জানে তীব্রর দিকে চোখ তুলে তাকানো দুরূহ। জি আন্টি। ঋণঋণে কণ্ঠ পেতেই তীব্রর এত সময়ের হন্তব্য নজরের গন্তব্য মেলে। খুব আলগোছে লাগাম টানে অগোছালো সত্তায়। আয়েশা বললেন, তোমার স্যার এসেছেন তোমার বাড়িতে, আর তুমি কিনা ঘরে বসেছিলে। স্যারের কি লাগবে, কি আপ্যায়ন করতে হয় একটু দেখবেন আমার মেয়ে। পুষ্পিতা চোখের কোণা দিয়ে তীব্রকে দেখে নেয়। জিভ ভর্তি জড়তায় পাহাড় ঠেলে শুধায়, কিছু লাগবে স্যার? তীব্র স্বাভাবিক, অথচ তার জন্য একটা মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বলল খুব সাবলীল ভঙ্গিতে। না। একটু থেমে বলল, তুমি কি অসুস্থ? আসার পর থেকে দেখে নেছে। পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না। জুৎসই জবাব তার কাছে নেই।
আপনার সামনে আসতেই লজ্জা করছিল। এসব কি বলা যায়? ইস। এদিকে নুহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায় ওর। সবার দিকে চোখ রেখে ফিসফিস করলো, তোকে কত মিস করছিল দেখেছিস? আহারে, কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে? নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো রেজে। চুপ করবি? নুহা তাও হাসে। হঠাৎ চোখ যায় নাহিদের উপর। ছেলেটা মুখ ভার করে বসে আছে, ভাবমূর্তি উসখুসে। কিছু বলতে চাইছি বোধহয়। সে আগ বাড়িয়ে শুধালো, কোনো সমস্যা মিস্টার ঢ্যাঁড়স? তবে উত্তর আসার পূর্বেই আয়েশার ধমক তেড়ে এলো। নোহা, এই আবার কেমন ডাক? উনি তোমার বড় না? নাহিদের ব্যস্ত স্বর। সমস্যা নেই আন্টি, আমি কিছু মনে করিনি। তীব্র থুতনি ঘষলো হাতের তালুতে, বিড়বিড় করলো। করে লাভ নেই, পারফেক্ট নামই দিয়েছে তোকে। ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে। মুখখানা কালো করে চাপা কণ্ঠে বলল, ঢেঁড়স কত উপকারী জানিস? দেখতেও তো কত সুন্দর। তীব্র হাসলো। আগের মতো সাদাটে আর চোখ ঘুরপাক খেলো পুষ্পিতার উপর। কেন যেন মেয়েটা ওর দিকে দেখছেই না। কেন? কি হলো হঠাৎ? বাই এনি চান্স এই মেয়ে আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি? তীব্রর ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ঝেড়ে ফেললো। ধরে ফেলুক ওরই সুবিধে। তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে। এত ক্যালকুলেটিং করে আগাতে হবে না। নুহা সূচক শব্দ করে বলল, আম্মু, তুমি এই ব্যাপারে কিছু জানো? জানো না যখন আমার বাক স্বাধীনতায় হাত দেওয়ার ঠিক হচ্ছে না। আচ্ছা যাকে, মিস্টার ঢ্যাঁড়স, আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। নাহিদ একবার তীব্রর দিকে তাকায়, চোখে মুখে দ্বিধা। আয়েশা অভয় দিয়ে বললেন, এত কি ভাবছো? কিছু লাগবে তোমার? সে বলল, না মানে একটু ওয়াশরুমে যেতাম। কি আশ্চর্য, এটা বলতে এত মোড়ামুড়ি করছেন কেন? আসুন। ভারী কণ্ঠে মুখ ঝামটা খেয়ে নাহিদের মন খারাপ। এই পৃথিবীতে সে শুধু ঝাড়ি খেতেই এসেছে। বন্ধুরা ঝাড়ে, বাবা ঝাড়ে, মিথিলা ঝাড়ে, আর এখন এই পুচকি মেয়েও ঝাড়ছে। দীর্ঘশ্বাস বুকে চেপে নুহার পেছনে চলল সে। আয়েশা চুলার উপর বিরিয়ানি দমে রেখে এসেছিলেন। তীব্রকে বললেন, তুমি একটু বসো বাবা, আমি আসছি। সাথে বলে গেলেন, পুষ্পিতা স্যার, কিছু লাগলে কি না খেয়াল করো। অমনি তীব্রর কালচে ঠোঁটে পুরো হাসি ফুটল। অথচ পুষ্পিতার মুখটা শুকিয়ে যায়। আয়েশা চলে গেলেন। প্রকৃতি যেন দুহাত ভরে দুপুরের এই একান্ত সময়টা তুলে দিয়েছে ওদের। পুষ্পিতা আড়ষ্ট দেখে দাঁড়িয়ে যখন হুট করে ডেকে ওঠে তীব্র। এই মেয়ে, আজকে ডাকে অকারণে বুক কাঁপল তার। শশব ব্যস্ত চোখ তুলে বলল, জি। তীব্র তার পাশের জায়গা দেখালো। এখানে বসো। পুষ্পিতার নিভু নেত্র প্রকট হয়, নিশ্চিত হতে শুধায়। জি। কপাল গোছায় সে। গম্ভীরতার রেশ ছাড়লো গলা স্বর। চেঁচে করছো কেন? তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। টিচার কাছে বলে কথা কানে তোলো না। বসো এখানে। পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো। নিশ্চুপ বসলো দূরত্ব রেখে। কোলের ওপর রাখা পেলব হস্ত যুগল কোচলে গেল সামনে। তীব্র সতর্কভাবে একবার চারপাশ দেখে নেয়। আচমকা এগিয়ে আসতে পুষ্পিতার সোফার হাতলে সেটে গেল। ঢোক গিলে চাইলো বিহবল লোচনে। তীব্রের মুখটা হাস্যহীন, যেন কোনো থমথমে অর্ণব। অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল আচমকা। হুকুম ঝুলল, খাও। পুষ্পিতার কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ। এত অবাক হওয়ার কি আছে? খাও। ও হাঁ করার পূর্বেই চোখ রাঙালো তীব্র। খেতে বলেছি। আবিলক্ষিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা। খুব অনিচ্ছায় চুমুক দিল গ্লাসে। মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে নিল গ্লাস। কড়া কণ্ঠে বলল, হয়েছে, ওঠো। মেয়েটা ভরকায়। কি করলো হঠাৎ? বোকা বোকা চাহনিতে চেয়ে উঠে দাঁড়ালো। তীব্র বলল, যাও এখন। কোথায় যাব? ও চোখ সরু করে। আমি কি জানি? এখানে তোমার থাকার দরকার নেই। এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। পুষ্পিতার বলাকার মতো ভ্রুযুগলে ভাঁজ বসলো সহসা। ওকে নিয়ে টানা দুদিন স্যার গাড়িতে গেলেন। এত কথা হলো দুজনের। আর আজ বলছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। কি ঘোলাটে লোক রে বাবা। চোখ যেমন মানুষ তেমন। পুষ্পিতা সত্যিই চলে গেল। সামনে রাখা কাচের আসবাবে তাকে দেখে যেতে দেখলো তীব্র। সঙ্গে সঙ্গে মাথা এলিয়ে দিল সোফাতে। চোখ বুজে গ্লাসে মুখ তুলল। ঠিক সেইখানে চুমু খেলো যেখানে ঠোঁট রেখেছে পুষ্পিতা। তারপর গ্লাসটাকে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ল। আজকের চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি, পরের চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো।
নাহিদ ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়লো পকেটে মানিব্যাগ আছে, পেছন ফিরে ডাকলো তক্ষুনি। শুনুন। নুহা ওকে রেখে চলে যাচ্ছিল, এগিয়ে আসবে। নাহিদ মানিব্যাগ বের করে ইতস্তত করে বলল, একটু রাখবেন প্লিজ, তীব্রর কাছে দিলেও হবে। ভেতরে স্ট্যান্ড ছিল তো? ইয়ে মানে যদি ভিজে যায়। নুহা হাতে নেয়, তবে মিটিমিটি হেসে বলে, সত্যি করে বলুন তো, মানিব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি মিথিলাপুর ছবি ভেজার? নাহিদ চমকালো, হতবাক হয়ে বলল, আপনি মিথিলাকে চেনেন? আর আপু বললেন কেন? চিনব না কেন? মিথিলাপু তো পুষ্পিতার কাজিন হয়। আমরা মতিঝিলে ওনাদের পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম, সেজন্য মিথিলাপুর পুরো পরিবারকেই চিনি। এইসব কথা নাহিদ আগেই জানে, শুধু ভান করলো না জানার। পুষ্পিতাকে তো মিথিলার বদলে তুলে নিয়েই গিয়েছিল সাপিন, সেজন্যই না তার জীবনের চাকা এখনো কেমন আটকে রয়েছে স্থানে। আসলে দোষটা তো ওদের নয়, কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি। মিথিলা তোর কপালে লেখা ছিল না। উত্তরে একটু মাথা ঝাঁকালো নাহিদ, বলল, ও আচ্ছা। নুহা প্রশ্ন ছুড়ল আবারও। আপনার আর আপুর অনেক দিনের সম্পর্ক ছিল? নাহিদের মধ্যে জড়তা নেই, জবাব দিল সংকোচহীন। এই আগস্টে 3 বছর হতো। মেয়েটা বিস্ময়ে ভ্রু তুলল কপালে। এর মানে ও যা ভেবেছিল তা নয়। মিথিলা আবুর সাথে এই ঢ্যাঁড়সটা সত্যি প্রেম ছিল। তাহলে পুষ্পিতা যে বলেছিল, অবশ্যই মিথিলা আবু যা ব্যবহার করতো ওর সাথে, কোথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে? হয়তো বেচারি এসবের কিছুই জানে না। জিজ্ঞেস করলো, একদিনেই সম্পর্ক ভেঙে গেল কেন? আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন? যেখানে মিথিলার নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে একশেষ হয়, আর সেখানে প্রথম কারোর কথায় ব্যগ্রতার আঁচ পেল নাহিদ। মৃদু হেসে বলল, জানবো না কেন? ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপার সবাই জানি। তাহলে আটকালেন না কেন? এইভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো শেষ করতে চাইনি, ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই? যে নিজে থেকে চলে যেতে চাই তাকে কি আটকে রাখা যায় বলুন? নুহা তাজ্জব হয়ে বলল, আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? কাষ্ঠ হাসলো সে, যেই হাসি সরাসরি তীরের বেগে ঢুকে গেল মেয়েটার নরম মনে। নাহিদ গাঢ় কণ্ঠে বলল, আসলে মানুষ হিসাবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের একই রকম ভালোবাসে। যার বিরহে আমরা মরে যাব ভাবি, আমাদের বিরহে তার জ্বরও আসে না। নুহার মনটা তলিয়ে গেল বিষাদে। ঝুপ করে বৃষ্টি নামার মতন সবকিছু ভিজে এলো সমবেদনায়। নাহিদের মুখে অমাবস্যার হৃদয় ছুঁয়েছে তার। মিথিলাকে আগে থেকেও নুহার পছন্দ নয়, মাত্রাটুকু দ্বিগুণ বাড়ল আজ। এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারলো মিথিলা। অবশ্য কেন ছেড়েছে নুহা বোঝে। মিথিলাকে তার পরতে পরতে চেনা, ওই তো বরের সঙ্গে কানাডা গিয়ে ধেই ধেই করে নিচে বেড়াবে বলে যত সব স্বার্থপরের দল। 6 চেয়ারের ডাইনিং টেবিলে 4টাই ফাঁকা। তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু। সুস্বাদু বিরিয়ানি দেখে চোখ গোটালো তীব্র। এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো? ব্যাপারটা দেখতে হচ্ছে। সে পাশে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকায়, চমৎকার করে বলে, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সে হেসে বলল, না স্যার, আপনি খান, আমরা পরে খাবো। তা বললে তো হবে না, আন্টিরা হয় সার্ভ করবেন, তুমি তো বসতেই পারো, বসো। নুহা মায়ের দিকে তাকায়। আয়েশা ইশারা করতেই ভদ্রের ন্যায় চেয়ার টেনে বসলো। একই জায়গা থেকে মেয়ের পাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি। এতক্ষণের সন্দেহ ভর্তি চিত্ত মিটে গেল তীব্রর। এর মধ্যে কিছু থাকলে অন্তত নুহাকে দেওয়া হতো না। মুঠো করে রাখা হাতটা এবার খাবারে ছলো সে। পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে, টেবিলে রাখতেই আয়েশা বললেন, তুমিও বসো। পরে খাবো আন্টি। নুহার সেই দুষ্টু হাসি অমনি ফেরত আসে। পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে, ইচ্ছে করে বলল, না না, পরে না, আমার সাথে খাবে, চুপচাপ বস। পুষ্পিতা চোখ রাঙে, কিন্তু সে শুনলে তো উল্টে জোর করার পরিমাণ আরো বাড়িয়ে দিল। নাহিদ খাবার চিবোতে চিবোতে বলল, আহ, কি দারুণ রেঁধেছেন আন্টি, মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে এলাম। বিগলিত হাসলেন আয়েশা, কিন্তু নুহার হাসি মুছে যায়। মায়া মায়া চোখে চেয়ে থাকে ওর দিকে। একটু আগেই বলে যাওয়া কথাগুলোই কানে বাজে ফের। এই ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভিতরে কত কষ্ট লুকানো। শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর পৃথিবীতে কোনো কিছুতে হয়? পুষ্পিতাকে ঠায় দাঁড়ানো দেখে আয়েশা বললেন, কি হলো পুষ্পিতা, বসছো না কেন? ও মিনমিন করে জানালো, না মানে আপনার সাথে খেতাম।
তীব্রর মেজাজ খারাপ হয়। আপনার সাথে খেতাম, কেন ওই মহিলার সাথে খেতে হবে? কেন সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে, তাহলে এখন এত মোচটাচ্ছে কেন মেয়েটা? আয়েশা বললেন। আরে সে অনেক দেরি আছে, রান্নার গন্ধে আমার অর্ধেক খিদে শেষ। তুমি বসো। পরপর সন্ধিহান কণ্ঠে বললেন। তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কেমন কেমন করছো দেখছি। কোথায় তোমার স্যার এসেছে? তোমার উদ্বেগ থাকার সবার চেয়ে বেশি, তা না সব বিষয় কেমন থম মেরে আছো? তীব্র খোঁচা মেরে বলল। ও বোধহয় আমার আশা পছন্দ করেনি। পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল। না না স্যার, ছি কি বলছেন, এমন কিছু না। আয়েশা শুধালেন। তাহলে কেমন কিছু? তোমার কি মন খারাপ পুষ্পিতা? না আন্টি। আচ্ছা ঠিক আছে, বসছি আমি। হার মেনে নুহার পাশের চেয়ারটায় বসতে এলো মেয়েটা। নুহা বিড়বিড় করলো। আর মন, ওটা নিজের কাছে থাকলে তো খারাপ হবে। পুষ্পিতা শুনতে পায়নি। চেয়ারে শরীর রাখতে যাবে, কোত্থেকে কাগজের ঢিল উড়ে গায়ে পড়লো এসে। হক চকালো সবাই। সব থেকে বেশি ভয় পেয়েছে নাহিদ। কাগজ না দেখে শুধু শব্দ শুনেই চেঁচিয়ে উঠল। ককটেল ককটেল। তীব্র ধমক দেয়। থাম। এক ধমকে থামলো ও, তবে ভীত চোখ ঘুরে বেড়ালো চারপাশে। পুষ্পিতা চোর চোর ভাব করে নুহার দিকে তাকায়। মেয়েটা দাঁত চেপে বহু কষ্টে গালি আটকেছে মুখের। ঢিল ছোড়া কাগজের টুকরো টেবিলের উপরেই পড়েছে। তীব্র ধারালো চোখে একবার একবার করে হাফ হাফ দেখলো। সবার বিব্রতকর পরিস্থিতিতে কুণ্ঠায় নিয়ে এসেছে আয়েশা। কি করবেন বুঝতে পারছেন না। কেউ কিছু বলার আগেই কাগজটা ফেলে দেওয়াই ভালো। তীব্র নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিল কাগজে কিছু একটা আছে। আয়েশা হাত বাড়ালেন যখন, পূর্বেই ছো মেরে কাগজটা নিয়ে নিল সে। তাড়াহুড়ো হাতে ভাঁজ খুলে চোখের সামনে ধরল। সেদিনের মতো মাঝারি সাইজের একটা খোয়া, আর গোটা গোটা কিছু লেখার ভেতরে। সুন্দরী, তোমাকে দেখার পর থেকে রাতে আমাদের কারোরই ঘুম আসে না, মনে হয় বিরল রোগে ধরেছে। একবার দেখা দিয়ে রোগ সারিয়ে দাও না। তীব্রর শুভ্র কপাল বেঁকে আসে। এসব এইটুকু বলতেই রাগে হই হই করে উঠল নুহা। আর বলবেন না, এই পাশের বাড়িতে কতগুলো জানোয়ার উঠেছে বুঝলেন, দিন রাত পুষ্পিতাকে বিরক্ত করে বেড়ায়। তুরন্ত সচল চোখের চাউনি থমকে গেল তীব্র। থেমে গেল খাবারের মাখা এটো হাত। নাহিদ ফোঁস করে দম ফেললো। মনে মনে ভাবল, ব্যাস হয়ে গেল। বেচারাদের কপালে কি শনি নামছে কে জানে। ঘর জুড়ে বিন পতন নীরবতা নেমেছে। ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন। খাবার টেবিলে 5 জন মানুষ বসে, অথচ কারোর একটা টুটা আওয়াজ মাত্র নেই। তীব্রর খাবার কলবিল পেরোতে চাইছে না। শ্বেত ললাটের শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে। চোখা নাকের পৃষ্ঠ, কোনো ফুসে ওঠা নদ। তবে এক মনে খেয়ে যাচ্ছে নাহিদ। তীব্রর আকস্মিক ফেপে ওঠা চেহারা দেখে একটু ঘাবড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না। ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্যই ভদ্র সেজে আছে, আর যেখানে ভদ্র সেজে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে কেউ মারপিট করবে? কখনো না। না না, এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয়। তাই আপাতত নিশ্চিত সে। সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয়। পারলে বিরিয়ানির গোটা হাঁড়িতেই ঝাঁপ দেয় নাহিদ। সে আবার খেতে খেতে তীব্র দিককে ফেরে। সাথে আবারও নিশ্চিত হলো তার ভাবনা নিয়ে। এই তো বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে, আশেপাশেও তাকাচ্ছে না। তার মানে ওর ভাবনাই ঠিক। নাহিদের নজর আচমকা গেল নুহার দিকে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে। কি ব্যাপার, কিছু কি বলবে? চোখাচোখি হওয়ার কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নুহা। ব্যস্তভাবে চাহনি ফেরানোর আগে সরল নাহিদ দারুণ হেসে ভ্রু নাচালো, যার অর্থ নীরবে শুধায়। কিছু বলবেন? পিতা মেয়ে হিসেবে যতটা নরম ততোধিক শক্তপোক্ত নুহা। তাকে যেন তেন ভাবে ভরকে দেওয়া মুখের কথা নয়। খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামলে নিল সে। নিমিষেই সহজ করে ফেললো ছুটতে থাকা চোরা দৃষ্টি। নিজেও পাল্টা হেসে মাথা নাড়ল দুপাশে, বোঝালো, কাছে এসো। নাহিদ আর মাথা ঘামায় না, বুক উতলানো আনন্দ নিয়ে খেতে শুরু করে। নোহার চোখ আবারও ঘুরে আসে তার উপর। যে চোখে মায়ার তটিনী বইছে, হঠাৎ করেই ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর। কেন, কি জন্য, কি কারণে সেসব জানে না। নোহা কখনো কাউকে ভালোবাসেনি। ভালোবাসলে অনুভূতি কেমন হয় তাও জানা নেই। শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়াই গন্ডায় বুঝতে পারছে সে। মনে হচ্ছে এ যেন ওর নিজের ব্যথা। নোহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো। পুষ্পিতার দিকে নজর পড়তেই আরেকবার চোখ রাঙায় মেয়েটা।
অথচ আলগোছে হাসলো। ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেওয়ায় গাধিটা বেশ রেগে আছে। তাও ভালো, সবসময় এত মিনমিন করে থাকে, একটু আধটু রাখলেও ভালো লাগে। আয়েশা খাতুন তখনও ঠায় দাঁড়িয়ে। ভদ্রমহিলা বেশ বিবাহকে পড়েছেন, সাথে রাগও হচ্ছে মেয়ের উপর। তোর কি দরকার ছিল স্যারের সামনে ফট করে এসব কথা তোলার? উনি কি মনে করলেন? তীব্র দিকে অনেকক্ষণ চেয়ে থেকেও ওর হাবভাব শিখিয়া নাও বুঝতে পারলেন না তিনি। একটু যাচাই করতে রয়েছে শুধালেন, আর একটু বিরিয়ানি দে বাবা। তীব্র চোখ তুলল। ক্রোধের অনালে টকটকে দুটো চোখ চশমার আড়াল হতে অত ভালো বোঝা যায়নি, তবে কালচে ঠোঁট দুটো দুদিকে টেনে বলল, না আন্টি। স্বাভাবিক স্বর। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলেন আয়েশা। মৌলিন বদনে হাসি ফুটলো তখনই। রাতারাতি কণ্ঠে উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না। তীব্র ভনিতাহীন জানালো, আমি অয়েলি ফুড কম খাই। এরপর আর সারতে গেলেন না তিনি। নাহিদের থালায় বিরিয়ানি দিলেন। ছেলেটা অমায়িক হেসে আপ্যায়ন গ্রহণ করলো। কতদিন বাড়ির খাবার খায় না। হোটেলের খাবার খেয়ে জিভটা পচে গিয়েছিল একদম। এই বিরিয়ানি খেয়ে কি যে ভালো লেগেছে, এখন আগামী 1 সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতে পারবে। নুহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে বারবার। গোটা ব্যাচেলারদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্রর সামনে বলেছে। পুষ্পিতার নামটাও তুলেছে যেচে। এখন শুধু দেখবে উনি কি করেন। ততক্ষণে খাওয়া শেষ তীব্রর। তৎক্ষণাৎ চলে গেল বেসিনে। ট্যাপ ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার। পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল, যেদিকের গ্রিল ডিঙিয়ে ঢিল ছোড়া কাগজ এসেছে এখানে। একটা বদ্ধ জানালা ব্যতীত কিছুই দেখা গেল না। ছেলেগুলো কি ওখানেই থাকে? তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী, চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই। সেই জন্য এতদিন ছেলেগুলোর যে কথার কাজে নুহাদের জ্বালিয়ে মেরেছে কিচ্ছু টের পায়নি ও। কিন্তু আজ যখন জেনেইছে তখন কিছুতেই ছাড় দেবে না। ভিতু মেয়ে শুধু তীব্র রেজা তালুকদারের, তাকে বিরক্ত করার মাসুল শুধু আসলে পুষিয়ে নেবে সে। ট্যাব বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকায় তীব্র। একদম সোজাসুজি আয়েশাকে জিজ্ঞেস করে, আপনাদের বারান্দাটা সুন্দর, একবার যেতে পারি আন্টি? আয়েশা অবাক হলেন। ঈষৎ ভাজে গুটিয়ে এলো ভ্রু। বারান্দায় তো একটা গাছও নেই, সাজাননি। সুন্দর কোন দিক থেকে হলো? চেহারা ভর্তি দোটা না চেপে রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাও। বলতে দেরি লম্বা পদযুগল হনহন করে যাত্রা করলো সে পথে। পুষ্পিতা শেষ লোকমা গালে তুলেছে কেবল। এর মাঝেই আয়েশা ফিসফিস করে বললেন, এই পুষ্পিতা স্যারের সাথে যাও। ব্যাস, খাওয়া দাওয়া দফা রফা মেয়েটার। সদ্য পেটে চালা দানাগুলোই এই কথায় আর হজম হতেই চাইল না। মুখখানা চুপসে বলল, মানে আমি তো তুমি না আর কে? এসব কি বলতে হয় মেয়ে? স্যারের বাসায় তো তোমার জন্য এসেছে, তুমি দেখভাল করবে না? পুষ্পিতার কি হলো কে জানে। স্যার তোমার জন্য এসেছে। এই কথা শুনেই তার ভেতরটা কুণ্ঠায় আইটাই করে উঠল। আয়েশা তাগিদ দিলেন, বসে আছো কেন মেয়ে, যাও। পরপরই অসহায় চোখে নুহার দিকে তাকালো পুষ্পিতা। তার ঠোঁটে মিটিমিটি হাসি। ও ফোঁস করে দম ফেলে উঠে গেল। ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে। অমসৃণ তালুর মুঠোতে রেলিংয়ের ধার পিষে ফেলার চেষ্টা। চিলের নজরে চারপাশ দেখছিল যখন নরম পাশে পুষ্পিতা পেছনে এসে থামে। মেয়েটা এক পায়ে পায়েল পড়েছে। সেই রুনঝুনুর শব্দ কানে যেতেই নিবেশিত তীব্র মনোযোগ ঘুরে গেল। তীরস্থ হয়ে দাঁড়ালো সহসা। বেঁকে থাকা লম্বাটে দেহটা তৎপর সোজা করে নিল, কিন্তু পিছু খুলল না। পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধি মাখেনি, অথচ মেয়েলি মিষ্টি কোনো গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্রর নাসার রন্ধ্রে। নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা। প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস টানল সে। একটু আগে রাগে দপদপ করা মস্তিষ্কে হঠাৎ যেন শান্ত বৃষ্টি নেমেছে। তেমনই শান্ত কণ্ঠে বলল, এদিকে এসো। আচমকায় আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না। মরুময় স্থানের মতো কাঠফাটা গল দিলে ঢোক গিলে আর একটু এগিয়ে দাঁড়ালো। তীব্র ফিরে চাইল তখন। বিলাতি নয়নের পূর্ণ দৃষ্টি বর্তালো পুষ্পিতার স্বরূপা আননে। খুব ফর্সা গোলাকার মুখখানা, চঞ্চল পুরু দুটো ঠোঁট, তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ। চোখে পড়তেই আদল টান টান করলো তীব্র। পুষ্পিতাকে কখনো সাজতে দেখেনি। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কোনো সাজই জানে না বোধহয়। অথচ আজ একটা ছোট্ট টিপেই তার চোখ জড়িয়ে এলো। সেই ছেলেগুলোর ওপর বন্ধির মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে উবে গেল এক্ষুনি।
এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার। আবার আবার সেই একইভাবে চেয়ে আছেন উনি। এই চাহনি এমন সোজাসুজি কোনো নারী হজম করতে পারে? মেয়েটা চিবুক নামিয়ে নিল গলায়, থুতনিটাকে বক্ষে মিশিয়ে নিতে চাইল। মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তীব্র কিছু বল না, নির্নিমেষ চেয়ে থাকে, যেন দ্বন্দ্ব দিয়েছে কেউ। তীব্র, এই মেয়েটিকে তোমার আমরণ চেয়ে থাকতে হবে, চোখ ফেরালেই ফাঁসি। উত্তর না পেয়ে পুষ্পিতা আরো অপ্রস্তুত হলো। একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোন মেয়ের সাধ্য আছে স্তম্ভের ন্যায় অটল থাকার? শরীর তার ক্ষয়ে পড়ছে লাজে, সত্তা জুড়ে উসখুসে ভাব। কি বলবে, কি করবে? ইচ্ছে হলো এই শানিত চাহনির কবল হতে ছুটে পালিয়ে যাওয়ার, অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফ খণ্ড বনেছে। আঙুল নাড়ানোর জো অবধি রাখেনি। আনচানে ভাব লুকাতে জিভে ঠোঁট ভেজালো পুষ্পিতা। এদিক ওদিক তাকালো, ঘন ঘন পাতা ফেললো চোখে, কানের পাশে চুল বসালো, ঘাম মুছলো কপালে। যখন চোখের কোণ তুলে তাকায় তখনও একই রকম তাকিয়ে তীব্র। ফের শটান কপাল যে কেমন গুটিয়ে বসেছে তার, তেমন গম্ভীর হয়ে বলল। কি করলে এটা? পুষ্পিতা ঘাবড়ে গেল খানিক। ও তো দাঁড়িয়েছিল, এক ফোঁটাও নড়েনি অব্দি। কি করলো আবার? স্যার আজকে একটু বেশি খিটিমিটি করছেন। সেদিন ক্লাসেও এমন করেছেন। ওনার মেজাজের কি মৌসুমি বায়ু চলছে? নিষ্পাপের মতো শুধালো। জি, কি করলাম? তীব্র ফটাফট বলল। কাছে এসো। পুষ্পিতার প্রাণটা দেহ টপকে এসে ঝুলে পড়ল গলায়। ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে, কাঁপন তুলল বুকের সমগ্র কোষ। হতভম্ব হয়ে বলল, জি। তীব্র সাবলীল, উত্তেজনা উদ্বেগের লেশ মাত্র নেই। ভাবমূর্তি এমন কোনরূপ সম্পর্ক ব্যতীত একটা জোয়ান মেয়ের কাছে ঢাকা কোনো ব্যাপারই নয়। পুষ্পিতার চাহনি দহে বিহ্বলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই। আকস্মিক এই নৈকট্যের ভার পুষ্পিতা নিতে পারে না। স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায়। হতচেতনায় রীতিমতো হেঁচকি উঠে গেল। তীব্রর অতীব সুন্দর মুখবিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র। তীব্র লম্বা দেহ ঝুঁকে আসতে দেখেই ভয়ে লজ্জায় দিশা খুইয়ে কামিজ খামচে ধরল পুষ্পিতা। তীব্রর চোখ দুটো একদম তার কপাল বরাবর থেমেছে। দুটো বিপরীতমুখী উষ্ণ শ্বাসের টক করে যখন পুষ্পিতা নিজেরই দম ঠেকিয়ে আসতে নিল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র। ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের। তখন ঘাম মুছতে গিয়ে ঘষা লেগে সরে গেছিল। পুষ্পিতা মূর্তি বনে থাকে, শরীর পুরো দস্তুর জমে যায়। সদ্য তোলা হেঁচকিটাও বন্ধ এখন। তীব্র সরে আসে, ঠিকঠাক হয়, দর্প নিয়ে আওড়ায়। আকাশের চাঁদের গায়ে দাগ মারে, কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগতে দূর। একটা এঁকে বেঁকে থাকার টিপকেও বরদাস্ত করবো না আমি। বলেই বেরিয়ে গেল সে। পুষ্পিতা শুনেছি কিনা কে জানে, রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়লো কেবল। ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর, স্বপ্ন ঠেকছে সব। কিন্তু কেমন স্বপ্ন এটা? পুরো কামরায় পায়চারি করছে তীব্র, থুতনিতে আঙুল ঘষে ঘষে হাঁটছে দুমাথা। সামনের ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ। তীব্রর হাবভাব নিয়ে এখনো সন্দেহ লাগছে ওর। কালবৈশাখী আসার আগে যেমন সব থমথমে হয়ে থাকে, তীব্রর এই চুপ করে হাঁটা চালাও তেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছু বুঝতে পারে না বেচারা, দীর্ঘশ্বাস ফেললো। তাই একটু পরীক্ষা নিতে শুধালো, তুই কি এখন ওই ছেলেগুলোকেও মারবি নাকি? তীব্র থেমে দাঁড়ায়, রুকুজকে বলে। তোর এমন মনে হলো কেন? নাহিদের কণ্ঠে বিভ্রান্তি। না মানে এমনি তো করিস, তাই আর কি। তীব্র ঠোঁট কামড়ালো, একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা। আমি কে? থতমত খেলো নাহিদ, এ আবার কেমন ধারার প্রশ্ন? জবাব দিল বোকার মতো, কেন মানুষ? তীব্র দাঁত পেশে। তুই আসলে একটা ঢ্যাঁড়স। এখানে আমি কে? নাহিদ মাথা চুলকালো, একটু ভাবতে গিয়ে ভোলা ভালা মুখটা ঝলকে উঠল আলোর মতন। বলল, তীব্র রেজা তালুকদার। তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসলো ওর, কাঁধ চাপড়ে বলল, গুড। আমার সাথে থেকে উন্নতি হচ্ছে তোর। নাহিদ অস্বীকার করলো না, মাথা দুলালো শায়ের মতন। তীব্র নিজেরই বলল, আমি এখানে শিক্ষক। একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে? নেভার। তাই আমিও মারবো না ওদের। নাহিদ ভেতরে ভেতরে খুশি হয়ে গেল। যাক, তাহলেও ভুল ভাবেনি। প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার। তীব্রর ওষ্ঠে তখন রহস্য হাসি। নাহিদের খটকাটা আবারও জেগে ওঠে, কণ্ঠ সন্দিহান। তোর পুষ্পিতাকে কিছু ছেলে ফেলে বিরক্ত করছে, এটা জেনেও তুই কিছু করবি না? আদ্র, সত্যি বলছিস তুই?
আদৌ সত্যি বলছিস তুই? তীব্রর বক্র হাসি বাড়ল। লেকচারার তীব্র তালুকদার মারবে না বলেছে, কিন্তু অন্য কেউ তো মারতেই পারে। নাহিদ কৌতূহলে হাবুডুবু খেয়ে বলল। অন্য কেউ মারবে? কে? তীব্র পিঠ লাগিয়ে রাখে ডিভানে, একটা পায়ের উপর আরেকটা পা তুলে দেয়, বড্ড দম্ভ নিয়ে জানায়। বিট্টু মাস্তান। নাহিদ এমন কিছু আশা করেনি, শরীর ছেড়ে দিল হতাশায়, বুক ফুলে ফুসফুস করে বেরিয়ে এলো দম। যে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল দপ করে নিভে যায় তা। বিট্টু মারুক আর তীব্র, হাত তো একটাই, তাও আবার লোহার মতো শক্ত হাত। এই হাতের একটা থাপ্পড়ই যথেষ্ট, যাকে বলে এক ছোবলেই ছবি। বিছানার কোলঘাসে একটা খোলা জানলা দাঁড়িয়ে, সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে। ঘরের মধ্যে জ্যোৎস্নার টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে। পুষ্পিতা দেওয়ালে পিঠ মিশিয়ে বসে আছে মেঝেতে, দুটো মৃগ নয়ন নিশ্চল দূরাকাশের চাঁদের বুকে লেপ্টে। অন্যমনস্ক চোখের পর্দায় কেবল দুপুরের ঘটনাটা ভাসছে। সোফায় তীব্রের হুট করে কাছে আসা, বারান্দায় হঠাৎ তর্জন, কাছে এসো। ঝুঁকে এসে টিপ ঠিক করে দেওয়া, এইসব ভেবে আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল। নীরব লাজে হাঁসফাঁস করে চোখ খিচে নেয় ও। নুহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসলো। পুষ্পিতার ভাবমূর্তি দেখেই দুষ্টুমি করে বলল। স্যার কথা ভাবছিস? মেয়েটা চমকে তাকায়। নুহা ভ্রু তুলে বলে। ওরে বাবা, এ তো সাংঘাতিক গানে ছিলি, ডিস্টার্ব করলাম? পুষ্পিতা চরসূচক শব্দ করলো। কি যে বলিস তুই? নুহা বলল। আচ্ছা, বারান্দায় যাওয়ার পর তোর স্যার কি বললেন তোকে? কিছু না। কি বলবে? কিছু বলেনি? কিছু করেও নি? পুষ্পিতা আশ্চর্য বলে বলল। কি করবে? কেন, চুমুটুমু দেয়নি? পুষ্পিতা মুখ হাঁ করে ফেললো, পরপরই রাগ দেখিয়ে বলল। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নুহা, আমি কিন্তু ভয়ানক রেগে যাব। নুহা কাঁদু চালো। তো যা না, রাখতে বারণ করেছি আমি। তোর রাগের দৌড় আমার জানা আছে, ওতে আমি কেন, একটা মুরগিও ভয় পাবে না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠ নেমে এলো আগের মতন, বলল। তুই তখন ওনাকে অত কিছু কেন বলতে গেলিস বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করেছিল তো আমাদের দুজনকেই। স্যারকে এসব শোনানোর প্রয়োজন ছিল কেন? নুহা তৎপরুর মাথায় একটা চড় মেরে বলল। চুপ কর গাধি, আমি যে ওসব কেন বলেছি সেটা বুঝলে তোকে এমন গাধি বলে ডাকবো কি করে? বৃহৎ চোখ কষুকে ছোট করলো পুষ্পিতা। নুহা বাবু হয়ে বসে, শ্যামরঙা মুখখানা হাসি হাসি করে জানায়। আমি না ওই ব্যাপারটা ইচ্ছে করে তুলেছি বুঝলি, কারণ আম্মু যে ঘরের ব্যাপারে ভেবে এসব এড়িয়ে যেতেন আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি বলতো? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন? নুহাটা স্যারকে নিয়ে আবারও উল্টোপাল্টা বলবে, ওসব আর শুনতে চায় না। অবজ্ঞা দেখিয়ে মুখ ফিরিয়ে নিল তাই, কিন্তু নুহা শুনিয়েই ছাড়বে। চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল, আবার বলল। শোন, উনি যদি তোকে সত্যি পছন্দ করেন তবে আজকের এসব শোনার পর হাত গুটিয়ে বসে থাকবেন না, নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটা হয়েছে, তবে আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ঝাড়লো, জানতো এসব শুনতেই হবেই, নিষ্পৃহ বলল। আচ্ছা, যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নুহার ঝরঝরে গলায় ফুলকে ওঠা আনন্দ বলল। কি হবে জানিস না, আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাতে হয় তবে তীব্র স্যারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো মানায়, উফ। সহসা বক্ষস্থল ছ্যাদ করে লাফিয়ে ওঠে পুষ্পিতার। অজান্তে অজ্ঞাতভাবে ফেটে উঠল ফর্সা কপল, তাতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিবরের পরিবর্তন নুহা স্পষ্ট চোখে দেখে নেয়। ভ্রু নাচিয়ে শুধায়। কি বুক ধুকবুক করছে? পুষ্পিতা ঠোঁট মেলল মিথ্যে বলতে, অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা, অথচ জিভ ফসকে বেরিয়ে এলো। করছে। নিজের কাজে নিজেই তাজ্জব হয় মেয়েটা। নুহা যুদ্ধ জেতার মতোই উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অব্দি কানে যায়নি তার। এ কেমন অপ্রতিরোধ্য ভ্রমে ডুবলো আজ। রাত ৩টা, চারতলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশেপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষৎ আলোয় সাদাটে মনি যেন জল জলে প্রদীপ। তীব্র থুতনির মাস্ক টেনে নাকে তোলে, আটোসাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পেছনে ঘুরে দেখলো একবার। লম্বা হকির স্টিকটাকে পিঠের ব্যাগে তলোয়ারের মতো খাড়া করে ঢুকানো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা 4তলায় থাকে। কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু, ওরা নিশ্চয়ই 4তলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের
বন্ধ জানালা দেখে এইটুকু ঠাওয়ার করেছে তীব্র। সেই ভিত্তিতে আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিং এর 4 তলায় মোট 2টো ফ্ল্যাট, যেটার পেছনের দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবেচিন্তে সেটার বেল টিপল। দরজার উপাস হতে নিরন্তর হাসি আড্ডার কথার আওয়াজ আসছে। এর মানে বেশ বাচ্চারা একটাও ঘুমায়নি। স্রেফ একবার দরজা খুলুক, আজন্মের মতো ঘুম ঘুচিয়ে দেবে আজ। তীব্র আরেকবার বেল চিপল। ওপাশ হতে কেউ একজন চেঁচিয়ে শুধায়। কে? মাস্ক পড়ুয়া তীব্র কণ্ঠ ঠেসে বলল, আমি। দরজা খুলুন স্যার। ওরা কিছু বুঝছে কিনা কে জানে। দৌড়ের নিকট পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজায় ছিটকিনি টানা হয় প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের ওপর শক্তপোক্ত একটা লাথি বসালো তীব্র। মানুষটি উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস রেখে তটস্থ হয়ে দাঁড়ায়। কিছু বোঝার আগেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারের প্রস্তুতি নিল ঠিকই। আহত ব্যক্তির উপর নজর যেতেই থমকে গেল অচিরেই। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে শাফিন। শাফিন বুকে হাত চেপে খুব খুব করে কাশছে। হতভম্ব তীব্র স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারেনি। শাফিন তার প্রিয় বন্ধুদের একজন। ওকে এই সময়ে এখানে আশা করেনি, দুঃস্বপ্নেও না। বাকরুদ্ধতায় তীব্র জিভ থেকে একটা শব্দও ফুটছে না। আচমকা খেয়াল পড়লো ঘরে থাকা বাকিদের দিকে। তুরন্ত মুঠো হতে খসে পড়লো হকি স্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ। তোরা? মিরাজ, আরমান, মুশফিক ঠায় দাঁড়িয়ে। মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উঠছে। বদ্ধ কক্ষে গুমট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচাই করলো। শুষ্ক আদল ফ্যাকাশে বেশ। তীব্র নিশ্চল চাহনি দপ করে জ্বলে উঠলো আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার শাফিনকে দেখলো, একবার ওদের। পরপরই হুঙ্কার ছুড়ল ক্ষুদ্র গলায়। এর মানে তোর আমার ভীতু মেয়েকে বিরক্ত করেছিলি? এত সাহস তোদের কে দিয়েছে? কথাটাই উচ্চতার সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসলো ঘরের সমগ্র দেওয়ালে। নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বহ্নিতে ঘেরা চক্ষুর সাথে জোরালো স্বরে গায়ে কাঁটা ফুটবে কারোর। এইরকমই ঘাবড়ে যাওয়ার কথা ছিল ওদের। ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে আচমকা চেঁচিয়ে উঠল ওরা। সুর তুলল আনন্দ নিয়ে। বিট্টু! কিছু বোঝার আগেই সব কটা ছুটে এলো ঝড়ের মতন। অতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে জাপটে ধরল তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হক চকালো। পোক্ত মানবের চাহনি নির্বোধের মতন দেখালো আজ। মনে হলো সে শূন্যে ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্রর সবকিছু গুলিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে সাফিন। বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথি খেয়ে তার আধমরা দশা। মিরাজ, মুশফিক, আরমান হৈ হৈ করা আনন্দ শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, বিট্টু কেমন আছিস বল? কত মাস পর দেখা রে ভাই, একদম ভুলে গেছিস আমাদের, তাই না? যাস না কেন বাড্ডাতে? মিরাজের কণ্ঠে অভিমান। বলল, কেন যাবে? আমরা কি ওর কিছু হয়ে? সে এখন ভীতু মেয়েতে মেজেছে। আমাদের কথা মনে থাকলে তো। তীব্র ভ্রু গোটালো। আগের মতো ফেপে উঠল শিরা। রেগে মেগে বলল, ইয়ার্কি মারছিস আমার সাথে? তোদের মনে হয় আমি এখন তোদের ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছে? সরি ভাই, তুই এই মুহূর্তে খুব রেগে আছিস জানি, কিন্তু আমরা যে তোকে দেখে কতটা খুশি হয়েছি সেটা তো চেপে রাখতে পারছি না। বলতে বলতে কাঁধে হাত রাখলো সাফিন। ত্রস্ত সেটাকে ছিটকে সরিয়ে দিল তীব্র। উল্টে থাবা বসালো টি শার্টের কলারে। দাঁত চেপে বলল, পুষ্পিতাকে কেন বিরক্ত করেছিলে? তোরা জানিস না আমি ওকে পছন্দ করি? বন্ধুর তেজে দগদগে কণ্ঠ আর লালচে মুখাবয়ে সাফিনের হাব ভাব পাল্টালো না। আগের মতোই নরম ভাবে বলল, জানি তো, জানি বলে না করেছি। তীব্র তাজ্জব হয়। মানে? বাঁধন শিথিল হতেই পোশাকের অংশটুকু ছাড়িয়ে নিল সাফিন। অনন্য হেসে বলল, বলবো, বস না প্লিজ। তীব্রর খসখসে হাতটা নিজেই টেনে এনে সোফায় বসালো সে। হাতল পাশের জায়গায় ঝটপট করে বসে পড়ল বাকিরা। তীব্র মাস্কটা এক টানে খুলে ফেললো। কণ্ঠে একই রকম ক্রোধ নিয়ে বলল, আমি এখানে তোদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। একদম সব পেরে দেখাবি না আমায়। মিরাজ বলল,
আহা, সে তো আমরা জানি। তুই যে আমাদের এক একটাকে ডেঙ্গিয়ে হাসপাতালে পাঠাতে এসেছিলে, এই কথাটা তুই না বললেও আমরা বুঝি। এতদিনে তোকে এইটুকু চিনব না? মুশফিক বলল। তবে ভাই তোর সাহসের উপর আমি আবারও ফিদা হয়ে গেলাম। এখানে কারা থাকে, তারা কেমন কজন আছে কিচ্ছু না জেনে একা একা পেটাতে চলে এলি। তোর বুকের পাটা তো 56 ইঞ্চি না, 56 দুগুণে 112 ইঞ্চি। তীব্র দাঁড়িয়ে গেল, রাগে চেঁচিয়ে উঠল ফের। নাটক মানে আমার সাথে একদম মুখ খারাপ করবি না। আমার প্রশ্নের উত্তর দে, তোরা এখানে কেন? কি চাই তোদের? সাফিন ওকে শান্ত করতে বলল। বিট্টু বিট্টু একটু ঠান্ডা হ দোস্ত, আমরা সবটা বলছি তোকে। মাথা ঠান্ডা কর, বস প্লিজ। আর এখন অনেক রাত, এই মাঝরাতে এভাবে চিৎকার করলে তো তোর ভীতু মেয়েও শুনে ফেলবে। এই যাত্রায় নিফে এলো সে, জেদ গিলে দাঁত চেপে বসলো আবার, তাও পুরো কণ্ঠে বলল। তুই না ভারতে ছিলে, দেশে এলি কবে? বলবো রে ভাই, বলবো। একটু তো জিরিয়ে নে। আমাদেরকে পেটানোর জন্য কত প্ল্যান করে এসেছিস, মাথাটাকে একটু রেস্ট দে এবার। তীব্র হুঁশিয়ারি দিল। নাকি যাসি নে? তোদের ফার্স্ট আমার মোটে আমি নেই, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোরা আছিস তোদের বালের রসের কথা নিয়ে। যা জিজ্ঞেস করছি উত্তর দে। সাফিন বলল। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আমি দেশে এসেছি প্রায় সপ্তাহখানেক হবে, তবে এখানে এসেছি কাল রাতে। তীব্র কপাল কুঁচকালো। মানে 7 দিন হয়েছে দেশে এসছিস, অথচ আমি জানি না। আর এখানে তোদের কি কাজ? ও মুখ ভার করে বলল। কি করে জানাবো তোকে? তোর কি এখন আমাদের জন্য সময় আছে? একটা মেয়ে পেয়ে আমার বন্ধু দিন দুনিয়া এমনভাবে ভুলেছে। বন্ধু কবে দেশে এলো কি করলো কিচ্ছু জানে না। তুই আমার একটা খোঁজ পর্যন্ত নিসনি বিট্টু। তীব্র চোখ বুজে শ্বাস ফেললো, প্রয়াস চালালো রাগ আটকাতে। তার বন্ধু মহল পুষ্পিতাকে এমন নোংরা চিঠি পাঠিয়েছে কথাটা মনে করলেও আগুন জ্বলছে মাথায়। আমি খোঁজ নিয়ে নি বলে ভিদমের পেছনে পড়েছিলে? আরমান জিভ কাটে। মিরাজ ছচ্ছব ব্যস্ত সাফাই দেয়। এই না না, ওইটা তো আমরা অন্য একটা কারণে করেছিলাম। মুশফিকের কণ্ঠে বিরক্তি, বলল। আমি জানতাম বিট্টু রেগে যাবে, এই জন্য প্ল্যানে আমি থাকতে চাইনি। তোদের সব করার জন্য এখন আমিও মার খাবো। শিশুর মতো চোখ উল্টালো সে। তীব্র সরু চোখে চাইল। কিসের প্ল্যান? ফের মুখ দেখা দেখি করলো ওরা। মিরাজ মিনসে কণ্ঠে জানালো। আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের বাড্ডাতে একটু মন ছিল না। তাই জন্য সবাই মিলে এখানে এসে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মানে আমরা চেয়েছিলাম এমন কিছু করব যাতে তুই খুব চমকে যাবি, শক খাবে। কিন্তু কিছুতেই কিছু করতে পারছিলাম না জানিস। আবার একটু অভিমানও হচ্ছিল এখানে আসার পর। শেষ 2 মাসে তুই তেমন যোগাযোগও করছিলে না বলে, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারবো। মানে এমন কিছু করবো যাতে তোকে একটা ছোট্ট পানিশ করা হবে, আবার ওই সারপ্রাইজও দেওয়া হবে। কিন্তু মাথায় কোনো বুদ্ধিই আসছিল না। এরপরে হঠাৎ করে ভাবলাম যদি পুষ্পিতাকে একটু বিরক্ত করার নাটক করি, তুই তো রেগে মেগে মারতে আসবি কনফার্ম। এসে যদি দেখিস আমরা এখানে, তখন তোর ভরকে যাওয়ার চেহারাটা দেখে আমরা মজা নেব ভেবে। সেই জন্যই কাল যখন ওদের বাসায় তোকে আর নাহিদকে এক নজর দেখলাম, সেই সুযোগটা আর হাতছাড়া করিনি। তীব্র তপ্ত চোখে দেখে ঢোক গিল মিরাজ, বলল। সত্যি বলছি, যা করেছি তোকে ভালোবেসে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সাথে গলার কাঁচটায় খামচে ধরলো। তার দেখা দেখি বাকিরাও ধরলো। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলো সাফিন। তীব্র নিরুত্তর। বসে বসে কামরার চারপাশটা দেখলো একবার। কয়েকটা এলোমেলো রাখা পানির বোতল, সিগারেটের ছাই ভরা স্প্রে, দরজার পেছনে হ্যাঙ্গারে ঝোলানো শার্ট, এক কোনায় রাখা 3টে লাগেজ, আরো ফ্লোরে বিছানো একটা চওড়া বিছানা। সাথে কয়েকটা প্লেট বাটি ছাড়া তেমন কিছু নেই এখানে। খায় কোথায় এগুলো? বাইরে থেকে অর্ডার করে করে আনে। ফোঁস করে শ্বাস ফেললো তীব্র। মিরাজকে সে চেনে, গোটা বন্ধুদের তো আঁকা করে জানা। ওরা এমন কিছু করার কথাও নয় যাতে সে রেগে উল্টো পাল্টা ঘটায়। সব মিলিয়ে ক্ষণিকের বিভ্রান্তিটুকু উবে গেল এবার। অতিষ্ঠ ভঙ্গিতে বলল। সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম জঘন্য প্ল্যান কারো মাথায় আসতে পারে? এত গভীর কেন তোরা? মুশফিক ও সায় মেলায়। আসলেই গবেট, কসম ভাই এসব বিরক্ত টিরক্ত কিচ্ছু করতে চাইনি আমি। এই মিরাজ আর আরমানই জোর করেছে, তবে আমি শুধু ঢিল ছুঁড়ে মেরেছি। তুই জানিস আমার নিশানা কত পাকা, আর ওদের সব গান টান শুনিয়েছি এই দুটোতে। তুই ভুল বুঝিস না, তুই হলি আমাদের জানের বন্ধু। তোর যেটা অপছন্দ সেটা আমরা করতে পারি, এটাও করতাম না। ওই শুধু তোকে এখানে আনার জন্যই।
তীব্র রাগ ক্ষোভ আর টেকেনি, বরং হাসি পেল। সবগুলো মাসখানেক ধরে তার নাকের ডগায় একটা বাসা ভাড়া নিয়ে থাকছে, আর সে কিছু জানতেই পারল না, জানার চেষ্টাও করেনি অবশ্য। পুষ্পিতা আর নিজের শিক্ষক সত্তা জিয়ে রাখতে এমন ডুবেছিল, অন্যদিকে নজর ফেলার সময় কোথায়? তাহলে এই জন্যই দুবার বাড্ডায় গিয়েও একটাকেও পায়নি। সাব্বিরদের যে বলে গিয়েছিল জরুরি কাজের কথা, এই তবে জরুরি কাজের নমুনা। তখনই হতাশ শ্বাস ফেলল সাফিন, আহত কণ্ঠে বলল, আর আমি তো কিছু না করে লাথি খেলাম। এখানে এলামই কাল রাতে, আর আজকে লাথি দিয়ে আমাকে স্বাগত জানানো হলো। অবশ্য এর থেকে ভালো অভ্যর্থনা বিট্টু মাস্তান দিতে পারে। পরপরই মুখ কালো করে বলল। আমাদের দেখে তুই খুশি হসনি বিট্টু? তীব্রর সব ক্ষোভ শেষ, উধাও অযাচিত ক্রোধ। বন্ধুদের দেখে খুশি হওয়ার সত্যিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো এখন। উঠে এসে জড়িয়ে ধরলো সাফিনকে। বাকিদের ঠোঁট যুগলে ফোয়ারা ছুটলো হাসির। স্বস্তিতে লুটপাট হলো বক্ষ। যাক, বিট্টুটা ভুল বোঝেনি তাহলে। তীব্র ওদের উদ্দেশ্যে হাত বাড়ালো, তখনই অমনি এক একটা ছুটে এসে যে যার মতো জাপটে ধরলো ওকে। পাঁচ বন্ধুর মিলনের উল্লাস ভেসে বেড়ালো হাওয়ার, সকলের সাথে তাল মিলিয়ে হইচই করলো বাড়িঘর। তীব্র সরে এসে শুধালো, আন্টি কেমন আছে? সাফিন হৃষ্ট চিত্তে বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওদের চিকিৎসার ব্যবস্থা এত দারুণ না, অপারেশন পরে মাফির। ও হ্যাঁ, হাসার সময় আমাকে বারবার বলেছে তোকে সাথে নিয়ে যেতে। হাসপাতালে বসে প্রাণ ভরে দোয়া করেছে। জানিস কতবার কল করেছিলাম, ধরলেই না। সময় পাইনি। আজকাল ফোন কোথায় রাখি সেটাই খেয়াল থাকে না। আর জানিসই তো মন্ত্রীমশাইকে প্রত্যেকটা দিন ফোন করে নতুন নতুন কাজ দেয়, ডেকে পাঠায়। কিছুটা অন্য যন্ত্রণাতেই সাইলেন্ট করে রাখে। কিন্তু নাহিদ, গরুটাও তো ধরে না, ওটা কি করে? তীব্র আবারও জায়গায় গিয়ে বসলো। জিজ্ঞেস করলো প্রথমে। সিগারেট আছে? ব্যস্ত ভঙ্গিতে সিগারেট লাইটার এনে সব একসাথে এগিয়ে দিল আরমান। ও ঠোঁটে গুজে আগুন জ্বালাতে জ্বালাতে জানালো, সে আজকাল আমার থেকে ব্যস্ত থাকে, চাকরি করছে। এতবার বললাম আমি ব্যবস্থা করে দিই, শুনলই না। তারপরও আবার আমাকে পড়াতে হয়। সহসা হোঁচট খেলো ওরা। বুঝতে না পেরে বলল, তোকে পড়াতে হয় মানে? তীব্র দীর্ঘশ্বাস ফেললো, বিরক্ত কণ্ঠে জানালো, আর বলিস না, বাল ছোট থেকে পড়াশোনাতে মনোযোগ না দিয়ে কি যে ভুল করেছে। লেকচারার হওয়া কি মুখের কথা? নিজেকে জানতে হয়, তারপর অন্যদেরকে শেখাতে হয়। সেজন্য রোজ রাতে নাহিদ ছেড়ে দেখিয়ে দেয়, পরের দিন আমি সেগুলো গিয়ে পড়াই। তারপরেও ভয় থাকে সিলেবাসের বাইরে না কেউ প্রশ্ন করে ফেলে, তাহলে তো হা করে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওরা বিমূঢ় হয়ে আবারও মুখ চাওয়াচাই করলো। সাফিন বিস্ময় নিয়ে বলল, বিট্টু মাস্তান এখন ভয়েও থাকে, আবার পড়াশোনাও করে। বাপ রে বাপ। অবশ্য ওদের কাছে শুনেছিলাম তোর এই হঠাৎ লেকচারার হওয়ার কথা। তখন যতটা না অবাক হয়েছি, এখন তো অবাকের চোটে আমার মাথা ঘুরছে। তীব্র একটু অস্বস্তিতে পড়ে গেল। এইটুকুতে সাফিনের মাথা ঘুরছে, তাহলে তার যে রাতারাতি কত পরিবর্তন এসেছে সেসব জানলে কি করবে? মুশফিক তুল্য ভিন্ন কথা খুব গুরুতর কণ্ঠে বলল, ওসব বাদ। আচ্ছা বিট্টু, তুই নাকি সাব্বিরকে ফোন করে চাঁদা তুলতে মানা করে দিয়েছিস? তীব্র সোজা সাপটা জবাব দিল। শুধু চাঁদা নয় তো, দলবল নিয়ে ওখানে বসতে মানা করেছে। সাফিন উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু কেন? এত বছরের পুরনো জায়গা আমাদের, কত মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে নিজেদের জায়গা বানিয়েছিস তুই। হুট করে সব কিছু কেন উঠে ফেলতে বললি? আরমান বলল, এর আগে নাকি গিয়ে বলে এসেছে মেয়েদের দেখলে ইস না করতে, সেটা বল। তীব্র বলল, বলার দরকার নেই, আমার কাজ আমার মাথায় আছে। আর যা করেছে বুঝে শুনে, কারণ ছাড়া আমি কোনো কাজ করি কখনো দেখেছিস? তার এক একটি রহস্যের মোড়া কথায় চারজন তলিয়ে গেল বিভ্রমে। কিছু বুঝতে না পেরে বোকা বোকা চোখে চেয়ে রইল কেবল। আমি এসব গণ্ডমিতে নেই। চাঁদা তোলা তো দূর, হয়তো কারো গায়ে টোকাও দেব না। বিট্টু মাস্তানের গ্যাং বাড্ডা থেকে বরফের মতো তুলে ফেলেছে। প্রত্যেকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। ফ্যাল ফ্যালে বিস্ময় সমেত চেয়ে রইল কিছুক্ষণ। পরপরই ধরফর করে পাশে বসলো এসে। মিরাজ মুখ খুলল আগে, কণ্ঠে অবিশ্বাস। কি বলিস? তুই না বলেছিলি মানুষকে ভয় দেখাতে, তাদের চোখে তোর জন্য ভয় দেখাতে তোর ভালো লাগে, আনন্দ হয়, তাহলে হঠাৎ কি হলো? তীব্র চাহনি নরম হলো, অন্যরকম শোনালো ভরাট স্বর। বলল, মানুষকে ভয় দেখে যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ ওদের মুখে হাসি ফোটানোর।
বিপদে ফেলার চেয়ে বিপদে সাহায্যের হাত বাড়ানোতে সবচেয়ে বেশি ভালো লাগা। যখন কাউকে একটু সাহায্য করবে তখন যেভাবে দোয়া করবে ওরা, দেখবি তোর দুনিয়ায় বদলে গেছে। তুই ভেতরে যাই হোস, কোনো একটা মানুষের কাছে নিজেকে ভালো মানুষ বানাতেও যে সুখ, সেসব অন্য কিছুতে নেই। কথার পিঠে ওদের শব্দ ভাণ্ডার ফুরালো। হতবিহ্বলতায় কিছুই বলতে পারছে না। এতগুলো বছর যে বিট্টুকে চিনে এসেছে, দেখে এসেছে, এ যেন সে নয়। দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ। তীব্র ফের বলল, আমি 4 মাস ভিতমের সাথে থেকে দেখেছি পৃথিবীটা অন্যরকম সুন্দর। প্রথমবার আমি কাউকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে, জানিস? প্রথমবার মায়ের মতো কে আমার মাথায় হাত রেখে দোয়া করেছে। প্রথম কারো ঠোঁটে আমার জন্য হাসি দেখেছে, সেদিনই ঠিক করে নিয়েছে ওসব আর নয়। আমি আর বিট্টু মাস্তান হতে চাই না। ভদ্র সভ্য লেকচারার তীব্র রেচাটাই আমার বেশি পছন্দ।